where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, মালদা জেলা এই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী এই মুহূর্তে টিভির সামনে বসে রয়েছ, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা খাতা বই পেন্সিল এগুলো নিশ্চয় নিয়ে বসেছো। আমি আমার পূর্বের ক্লাসে অনেকবার বলেছি, তবু আর একবার রিমাইন্ড করিয়ে দিলাম যাতে তোমরা বই খাতা পেন্সিলগুলো নিয়ে বসো। যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো, তোমরা দেখবে সাহিত্য সঞ্চয়নের এই বইটার পাতা নম্বর হচ্ছে কত? 60 পাতা। তোমরা খুলে বসবে। 60 পাতায় দেখো লেখা রয়েছে প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি। আজকে আমি এই নিরুদ্দেশ গল্প তোমাদের সাথে আর পড়ব। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, আমরা দেখে নিই কী আছে বোর্ডের মধ্যে লেখা। দেখো, বলছে আজকের পাঠ কি? নিরুদ্দেশ। লেখককে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়েছে 1904 এবং মৃত্যু হয়েছে 1988। দেখো, এই যে নিরুদ্দেশ গল্পটা, সেটা কোথার থেকে নেওয়া হয়েছে, মানে মূল উৎসটা কি, মূল গ্রন্থটা কি, কোথার থেকে এই গ্রন্থ মানে এই গল্পটাকে আর নেওয়া হয়েছে। তো দেখো লেখা আছে ছোট গল্প সংকলন সামনে চড়াই। মানে হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প সংকলন বলে একটা সংকলন গ্রন্থ রয়েছে, যেখানে অনেকগুলো ছোট গল্পের সংকলন রয়েছে, মানে এক জায়গায় করা রয়েছে। সেখান থেকেই আমাদের পাঠ্য নিরুদ্দেশ গল্পটি নেওয়া হয়েছে। ঠিক আছে? তো দেখো, নিরুদ্দেশ গল্পটা আমরা যখন পড়তে যাব, তখন আমাদের কিন্তু নিরুদ্দেশের সঠিক মানেটা বুঝে নিতে হবে। নিরুদ্দেশ মানে হচ্ছে কি? নিরুদ্দেশ কথার অর্থ হচ্ছে নিখোঁজ হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। তো এই নিখোঁজ হয়ে যাওয়া, কেন নিখোঁজ হয়ে যায় বা কেন নিরুদ্দেশ হয়ে যায়, এটা বর্তমান আমাদের সমাজে একটা ব্যাধির মতো। কিন্তু দেখেছি এই নিরুদ্দেশের ঘটনাগুলো পেপারে, পত্রিকায়, টিভিতে, রেডিওতে সেই অনেক দিন ধরে আজ অবধি পর্যন্ত বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে কি দেওয়া হয়? ছেলে বাড়ি থেকে চলে গেছে, বাড়িতে মেয়ে নেই, তার বয়স, গায়ের রং, পরনে জামা কাপড় বা দৈহিক বা শারীরিক নানা রকমের আকৃতি প্রকৃতি নানান বর্ণনা দিয়ে আর টিভি, রেডিও বিভিন্ন জায়গায় কি করা হয়? বিজ্ঞাপন দেওয়া হয়। ঠিক আছে? তো বিজ্ঞাপনের একটাই উদ্দেশ্য,
যে ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে বা যে মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে তাকে ফিরে পাওয়া, এটাই হচ্ছে বিজ্ঞাপনের আসল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে চলো আমরা বোর্ডের মধ্যে একটু দেখব যে নিরুদ্দেশ, এই নিরুদ্দেশ কথাটা অর্থ নিখোঁজ। তাহলে নিখোঁজ কেন হয়ে যায়, এই টেন্ডেন্সি আমাদের সমাজে মানে কেন, এটা আমরা জেনে নেব। কী কী কারণে নিখোঁজ হওয়ার প্রবণতাটা বেড়ে যায় বা নিরুদ্দেশ হয়ে যায় ছেলে মেয়ে, এই জিনিসটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে। দেখো আমি লিখেছি নিরুদ্দেশ, কি কি কারণে নিরুদ্দেশ হতে পারে। আমি মোটামুটি দেখো 1 2 3 4টে কথা তোমাদের সামনে বলবো, কারণ তোমরা যারা নবম বা এই টিন এজের ছেলে মেয়ে যারা রয়েছো তাদের ক্ষেত্রে এই নিরুদ্দেশ হওয়ার প্রবণতাটা একটু বেশি। কেন বেশি, কি কি কারণে এই নিরুদ্দেশের টেন্ডেন্সি আমাদের মধ্যে এসে থাকে, সে কথাগুলো আমি তোমাদের সামনে শেয়ার করে নেব। তোমরা একটা জিনিস দেখবে যে এই গল্পটা আমাদের পাঠ্য করেছে নবম শ্রেণীতে একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আমাদের সমাজের মধ্যে এই যে নিখোঁজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি বা এই নিখোঁজ হয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা যদি আমরা এই গল্পটা পাঠ করি আমরা দেখব অনেক কথা কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে যেগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা যেন এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ভুলটা না করি। ব্যাপারটা হচ্ছে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা তাৎক্ষণিক চিন্তাভাবনার উপর ভর করে কিন্তু নানা রকম সিদ্ধান্ত নিয়ে নিই। আমরা পশ্চাৎপট বা ভবিষ্যৎ পটটাকে কিন্তু আমরা কখনোই কি করতে পারি না, আলোচনা করতে পারি না, মানে আমরা অনুমান করতে পারি না। ঠিক আছে, তো দেখব চলো কি কি কারণে আমরা নিরুদ্দিষ্ট হয়ে যাই বা আমরা নিরুদ্দেশে চলে যাই। দেখো বলছে প্রথমে হচ্ছে অভিমান। অভিমানজনিত কারণে অনেক সময় ছেলে মেয়ে নিরুদ্দিষ্ট হয়ে যায়। অভিমান কেন, বাবা মা বকেছে, হয়তো একটু গায়ে হাতও তুলে দিয়েছে রাগের বশে, ছেলে অভিমানে বা মেয়ে অভিমানে কি করেছে, নিরুদ্দিষ্ট হয়ে গেছে। এটা একটা কারণ হতে পারে। অভিমান বাবার সাথে মায়ের হতে পারে, মা বাবার সাথে হতে পারে, বোন দিদি দাদার সাথে হতে পারে, প্রিয়জনের সাথে হতে পারে। যাদের সঙ্গে অভিমান হলেই অনেক সময় কি করে, নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তারপরে দেখো বলছে অলিক ভাবনা বা কল্পনা। কিছু কিছু ছেলের মধ্যে একটা অলিক ভাবনা কাজ করে, মানে কল্পনা কাজ করে, দেখি তো কেমন লাগে, আমি বাড়িতে নেই, বাবা মার কেমন লাগে, আত্মীয় স্বজনের কেমন লাগে। কোনো অভিমান ছাড়াই নিতান্তই কি বলবো, মানে কৌতূহলের বশে নানা রকমের অলিক চিন্তাভাবনা, অসম্ভব চিন্তাভাবনা করে ওরা কিন্তু বাড়ি ছাড়ে। এদিক থেকেও কিন্তু দেখতে পাবো আমরা একটা মানে নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। তৃতীয় হচ্ছে অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিকতা। অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিকতাটা কী জিনিস, এটা নিরুদ্দেশ কেমন নিরুদ্দেশ, এই নিরুদ্দেশ হচ্ছে যে দুঃসাহসিক কাজ, বন্ধুকে দিয়ে নিজেকে কিডন্যাপ করিয়ে নিল বাইরে, বাবা মা টেনশনের মধ্যে আছে, এটা হতে পারে। তারপরে হয়তো মজা দেখার জন্যই যে দেখি আমি বাড়ির বাইরে নেই, আমার বাবা মা আমার আত্মীয় স্বজনেরা কেমন করে, মানে এই ধরনের মানে কি বলবো দুঃসাহসিকতা, মানে চলে গেলে যে আমার আত্মীয় স্বজনের কী হবে, বাবা মায়ের কী হবে, এদিকে এরা খেয়াল রাখে না। এরা একটা অ্যাডভেঞ্চার এদের মনের মধ্যে, দুঃসাহসিকতা মনের মধ্যে কাজ করে এবং এই ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে থাকে। আর একটা তোমরা দেখবে এখানে লেখা আছে নির্লিপ্ততা বা উদাসীনতা। নির্লিপ্ততা কী জিনিস বা উদাসীনতা কী জিনিস, এই ধরনের ছেলে মেয়েগুলো অনেকটা সংসারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বাবা মার প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে। ওদের নিজের একটা ভাবনার জগৎ থাকে, সেই ভাবনার জগতে কি হয়ে যায়, লীন হয়ে যায়। নিজের মনের উপর বিশ্বাস করে তারা কি করে, অনেক সময় নিরুদ্দেশ হয়ে যায়। এরা হচ্ছে অনেকটা মানে আমরা বইয়ে পাবো গল্পতে
পিচ্ছিল চরিত্রের, মানে এদেরকে ধরে রাখা যায় না, এরা এমনিতেই বেরিয়ে যায়, এরা কোথাও চিপকে যায় না, এরা পিছলে বেরিয়ে যায়, এদেরকে ভালোবাসা, প্রেম, আবেগ ইত্যাদি দিয়ে বাঁধা যায় না। তো এই শ্রেণীর বা এই টেন্ডেন্সি সম্পন্ন ছেলেমেয়েরা নিরুদ্দিষ্ট হয়, যাদের কোনো টান থাকে না সংসারের প্রতি, যাদের কোনো টান থাকে না বাবা মার প্রতি, যাদের কোনো টান থাকে না বিষয় সম্পত্তির প্রতি, তারা সব কিছুকে হেলাই ছেড়েই চলে যেতে চায় আপন মনে, নিজের স্বাধীনতার সুখে আত্মহারা হয়ে যেতে চায়। তাহলে এই টেন্ডেন্সি সম্পন্ন ছেলেমেয়েদের আমরা বলছি নির্লিপ্ত বা উদাসীন। তাহলে আমরা জেনে গেলাম যে নিরুদ্দেশ কি কি কারণে হয়। বোঝা গেছে কথা পরিষ্কার? তো আমাদের যে নিরুদ্দেশ গল্প, সেই গল্পটা পাঠ করার আগে আমরা জানব যে এই গল্পটাতে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ লাইন আছে, আমরা পড়তে গিয়ে দুটো লাইন পাবো। আমি দেখো এইখানে লিখেছি নিরুদ্দেশ, মানে আমাদের যে মূল গল্পটা, এই মূল গল্পটাকে দুটো লাইনের মাধ্যমে দুটো গল্পে আমি ভাগ করেছি তোমাদের বোঝানোর স্বার্থে, যাতে করে নিরুদ্দেশ গল্পটা আমাদের কাছে খুব সহজ ঠেকে। ওকে, তো দেখো দুটো ইম্পর্টেন্ট লাইন আছে এই গল্পের মধ্যে। একটা দেখো, দেখবে ইনভার্টেড কমার মধ্যে আমি দিয়ে রেখেছি, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন হচ্ছে এই, মানে এই লাইনটার উপর এইখানে দেখব এই যে এই লাইনের উপর ভিত্তি করে যে গল্পটা বা নিরুদ্দেশের গল্পটা কথক বলেছেন, মানে কথক বলতে প্রেমেন্দ্র মিত্র যে বলেছেন, সেটা হচ্ছে কি কথকের কাল্পনিক গল্প। সে একটা কাল্পনিক নিরুদ্দেশ হওয়ার গল্প শুনিয়েছে, যেখানে চরিত্র কারা, যেখানে হচ্ছে মা, বাবা আর ছেলেকে নিয়ে একটা কাহিনীর বুনন। এই গল্পটা প্রেমেন্দ্র মিত্র কেন করলেন বা কথক কেন করলেন? এখানে একটা পরিবেশগত ঔদাসীন্য রয়েছে। তোমরা গল্পের শুরুতে দেখবে যে শীতকালে বৃষ্টি হচ্ছে, আমি পড়ে দেব গল্পটা। সেই বিষণ্ণতা দুই বন্ধু, কথক এবং কথকের বন্ধু সোমেশ, দুজনেই কিন্তু কি হয়েছিল, মানে একটু মানে কি বলবো, মানে কি বলবো এটাকে, মানে অসাড় একটা পরিবেশের সাথে মনটা তাদের দুঃখী দুঃখী ছিল, মনটা মানে আনন্দিত ছিল না, তো অ্যাবসেন্ট ছিল মনটা, এই আর কি। তো এই পরিবেশের কথা বলতে বলতে কথক কি করলেন, কথক একটা গল্প শোনালেন। কিসের গল্প? একটা বিজ্ঞাপনের গল্প। মানে ওই যে বললাম বিজ্ঞাপন দেওয়া হয়, তো নিরুদ্দেশের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, সেই বিজ্ঞাপনের গল্প কিন্তু শোনালেন। সেই বিজ্ঞাপনের কি গল্পটা শোনালেন? যেখানে চরিত্র হচ্ছে মা, বাবা এবং ছেলের একটা কাহিনী শোনান। আজকে কিন্তু আমরা এই গল্পটাকে দুটো পার্টে পড়ব, যেহেতু সময় অল্প, আমাদের 45 বা 40 মিনিটে ক্লাসটা নিতে হয়, তাই এই গল্পটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। আজকে করব, আর নেক্সট একটা দ্বিতীয় পর্ব আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথম পর্বে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে কিন্তু এই কথকের কাল্পনিক গল্প। ওকে, তাহলে কথকের কাল্পনিক গল্প। আর একটা দেখবে এইদিকে আছে, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। এটা কে বলল? এটা বলল কথক। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই, এই কথার উপর যে কথাটা যেগুলো আসবে সেগুলো বলছে কথক, মানে লেখক। আর এখানে চরিত্র হচ্ছে মা, বাবা এবং ছেলে, এই একটা গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ট্র্যাজেডি হচ্ছে লোমহর্ষক, দুঃখজনক কাহিনী বা বিয়োগান্তক কাহিনী। তো এখানে নিশ্চয় তাহলে বলছে এই বিজ্ঞাপনের পেছনে, এর কাছে এই বিজ্ঞাপনটা কেমন? হাস্যকর। এই বিজ্ঞাপনটা একটু হাস্যকর বিজ্ঞাপন, এই নিরুদ্দেশের বিজ্ঞাপনটা, কিন্তু এটা হচ্ছে সিরিয়াস। বলছে দেখো, কথকের বন্ধু সোমেশের গল্প। এটা কিন্তু কথক বলছে না, এটা এই গল্পটা বলছে কে? কথকের বন্ধু সোমেশ। আর এখানে যে চরিত্রগুলো রয়েছে সেখানে হচ্ছে শোভন, বাবা, মা, নায়েব মশাই, খাজাঞ্চি বাবু, এরা। তাহলে আমরা
দুটো গল্প এখানে পাচ্ছি, নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ার দুটো গল্প। একটা হচ্ছে কেমন গল্প, একটা হচ্ছে মানে কি বলবো কমিক, যেটা হাসির উদ্রেক করে, নিরুদ্দেশ, যেটা খুব সহজে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এইরকমই বলতে একটা গল্প শুনেছেন কীরকম, আমরা কিন্তু বই পড়ে ব্যাপারটা জানবো, ঠিক আছে। আর একটা যেটা, এটাও আমরা বই পড়ে জানবো, যেটা হচ্ছে কি এটা কমিক নয়, এটা সিরিয়াস, দুঃখজনক, ট্র্যাজেডি। যে এই বিজ্ঞাপন অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। এখানে কে বলছে? সোমেশ বলছে। আর একটা জিনিস তোমরা দেখবে যে এই যে যারা নিরুদ্দেশ হয়ে যায়, আমি এখানে বলেছিলাম চারটে কারণ, 1 2 3 4 ইত্যাদি নানা রকম, এই আমি চারটে করেছি, আরও অতিরিক্ত কারণ মেবি হতে পারে যারা চলে যায়। তো যাই হোক, যারা বাড়ি ছেড়ে চলে যায়, নিরুদ্দিষ্ট হয়ে যায়, তারা কিন্তু আবার কি করে? বাড়ি ফেরে। কেন ফেরে? চরম বাস্তবতার মুখোমুখি যখন বাইরে হয়। চরম বাস্তবতা বলতে কোনটাকে বোঝাবো? অভাব, অনটন, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বাইরের সুখ স্বাচ্ছন্দ্য তেমনভাবে মানিয়ে নিতে পারছে না, অর্থাৎ বাস্তবের কাছে তারা পরাজিত হয়ে ঘুরে চলে আসে। কোথায়? আবার বাড়িতে চলে আসে। এই যে বলছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই মানে বাড়িতে রাগ করে অভিমানে যাই হোক, যে কারণ হোক বেরিয়ে গেল, আবার ফিরে চলে এলো। বিজ্ঞাপন শেষ হলো, বিজ্ঞাপন হয়তো মানে দেওয়াই হয়েছে, বিজ্ঞাপন প্রচার হয়নি, তার আগে নবাব পুত্র বা পুত্রীরা এসে বাড়ি পৌঁছে গেছে। কারণ বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে এরা হার মেনেছে, অর্থনৈতিক জীবনের কাছে হার মেনে। কারণ ওই বাচ্চা ছেলে বাইরে একাকী জীবন লিড করতে গেলে যে খরচ, যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা করার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে জন্মায়নি, ওই বাচ্চা ছেলেগুলোর মধ্যে তেমনটা কিন্তু জন্মায়নি। তাই বাস্তবের অভিঘাতে তারা ব্যাক করে কি করে? বাড়ি চলে আসে। এখানে এমন একটা গল্প পাবো। আর একটা গল্প, এরাও চলে তো এলোই, চলে আসার পর বলছে এমন এমন ঘটনা আছে যে ফিরে আসার পর অনেক দিন বাইরে থেকে বাস্তবের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার যখন ব্যাক করে বাড়িতে এসেছে, তখন কি বলছে? চেনা মানুষের কাছে সে পর হয়ে গেছে। যে সমস্ত মানুষকে ছেড়ে সে গেছিল নিরুদ্দেশে, তারা সে ঘুরে এসে ওই মানুষগুলোর কাছে আর কি করতে পারলো না? নিজের জায়গা করে নিতে পারলো না। অর্থাৎ নিজের ছেলে বা নিজের মেয়েকে তারা চিনতেই পারলো না। কারণ দৈহিক পরিবর্তন, মানে আকৃতিগত প্রকৃতিগত নানান পরিবর্তন বা ফেসে নানান বাধা এসে তাকে কি করে দিয়েছে? একেবারে ফিরে এসেও সে নিরুদ্দেশ। এই গল্পটা হচ্ছে ট্র্যাজেডিময় গল্প। এখানে আমরা দেখব যে এখানে প্রথম গল্পতে আমরা দেখব যে ঘুরে চলে এসেছে, আর দ্বিতীয় গল্পতে সেও ঘুরে এসেছে, কিন্তু কি হয়েছে? ফিরে এসেও সে নিরুদ্দিষ্ট থেকেছে। কারণ বাবা মা তাকে চিনতে পারেনি, তার পরিবার পরিজন তাকে চিনতে পারেনি। অর্থাৎ এই যে বেদনা, যে সে অভিমানে হোক নির্লিপ্ততায় হোক বাড়ি ছেড়েছিল, বাড়ি ছাড়ার পরে বাস্তবের অভিঘাতে আবার যখন পরাস্ত হয়ে সে বাড়ি ফিরে এসেছে, তখন বাড়ির লোকই তাকে কি করেনি? মেনে নেয়নি যে সে আমার বাড়ির ছেলে। অর্থাৎ এটা কিন্তু জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি। কার? নিরুদ্দেশের ট্র্যাজেডি। কথা পরিষ্কার? তাহলে চলো আমরা কিন্তু দুটো গল্পকে সামনে রেখে আর নিরুদ্দেশ গল্পটা পড়ে শেষ করব। তোমরা সকলে বইটা হাতে নাও। দেখো, প্রথমেই দেখবে লেখক প্রেমেন্দ্র মিত্র একটা পরিবেশের বর্ণনা দিয়েছে। আমরা গল্পের মধ্যে কিভাবে ঢুকছি, গল্পের একটা প্রবেশের চাবি তৈরি করেছেন, প্রাকৃতিক চাবি, যেটা গল্পের সাথে কি হয়ে গেছে? মানিয়ে গেছে। আর এইখানেই প্রেমেন্দ্র মিত্র কিন্তু আলাদা অন্যান্য লেখকদের তুলনায়। মানে প্রেমেন্দ্র মিত্র কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। কি তিনি একাধারে কি ছিলেন? ছোট গল্পকার ছিলেন, তিনি কি ছিলেন? ঔপন্যাসিক ছিলেন,
তিনি কি ছিলেন? শিশু সাহিত্যিক ছিলেন। তিনি নানা রকম কৌতুক বা মজাদার রচনাও তিনি লিখেছেন। সর্বোপরি তার যে বড় পরিচয়, তিনি একজন চিত্র পরিচালক। এই বহু গুণ সমন্বিত একজন লেখক, যার গল্প আমরা পড়ব, সে গল্প কিন্তু আলাদা মানে কি বলবো, বিশেষত্ব বহন করে। তোমরা জানো এই লোকটি মানে এই লেখকটি বাংলা সাহিত্যে মানে কি বলবো, ঘনাদা নামে পরিচিত। ঘনশ্যাম দাস, আমরা ঘনাদা নামে, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়, আর এ হচ্ছে আমাদের ঘনাদা অর্থাৎ ঘনশ্যাম দাস, আমাদের হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। তো এই ঘনাদার বাচ্চাদের জন্য যে লেখাগুলো লিখেছে অতীব সুন্দর, মনোরম। তোমরা যদি ঘনাদার সমগ্র কোথাও থেকে জোগাড় করে পড়ো, তোমাদেরকে খুব আনন্দ দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা ঘনাদার সমগ্রগুলো রচনাগুলো কিন্তু পড়ো, এই আবেদন আমি তোমাদের জানি, তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, তো প্রেমেন্দ্র মিত্র যে গল্পটা লিখছেন, কিভাবে গল্পতে প্রবেশ করছেন, গল্পের আগে একটা পরিবেশটাকেও কিভাবে সাজিয়ে নিচ্ছেন, চলো দেখি। বলছে দিনটা ভারী বিশ্রী। কেন বিশ্রী? বলছে শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছুই বোধ হয় নাই। মানে শীত আর সে সময়ে বর্ষার একটা অনুভূতি, বাদলা, এটা মানায় না, এটা অস্বস্তিকর এক পরিবেশ শীতের মধ্যে, সেটাই বলতে চেয়েছে। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, মানে বৃষ্টি কিন্তু পড়ছে না, কিন্তু দিনটা কি করে রয়েছে, মেঘলা করে রেখেছে। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। মানে পৃথিবীটা কেমন হয়ে আছে, মেঘাচ্ছন্ন আকাশ আর পৃথিবীটা কেমন মৃতের মতো অসাড়, অর্থাৎ কোনো চাঞ্চল্য নেই। অর্থাৎ শীতের যে ঠান্ডা, তার উপর বাদলা, এই বাদলার অনুভূতিতে সামগ্রিক পরিবেশের মধ্যে কোনো প্রাণ চঞ্চলতা দেখা যায় না। তাই লেখকের মতে এই পৃথিবী যেন মৃতের মতো অসাড়। দেখো বলছে, সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুর কাটাইতাম বলিতে পারি না। লেখক বন্ধু সোমেশ যদি না আসতো, তাহলে এমন এক অস্বস্তিকর পরিবেশের দুপুর তিনি কিভাবে কাটাতেন বলতে পারলেন না। কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। অর্থাৎ এই প্রকৃতির যে মানে কি বলবো অসারতা অনেকখানি যেন সোমেশকেও কিন্তু গ্রাস করেছে। সোমেশের মনের মধ্যে সেই চঞ্চলতা বা স্ফূর্তি নেই। অর্থাৎ পরিবেশ অনুযায়ী সোমেশের মনটাও কেমন যেন হয়ে গেছে। বলছে খবরের কাগজটা দুই একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম। সোমেশ এসেছে বাড়িতে, কথকের বাড়িতে, খবরের কাগজটা এদিক ওদিক উঠিয়ে ফেলে দেবে। একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? যে আশ্চর্য ব্যাপারটা কি? এই প্রথম গল্পটা আশ্চর্য ব্যাপার। বলছে দেখো কি, আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। বাপ রে বাপ! এখনো তাই, এখন 7 নয়, এখন আরো বেশি। প্রচুর ছেলে মেয়ে মান অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেটা ঠিক নয়, তোমরা কখনো করবে না। দেখো বাবা মার কথাটা আমরা গল্পে কিন্তু এই শিক্ষাটাই পাচ্ছি, যে বাবা মা রাগের মাথায় কোনো কথা বলে দিল বটে, কিন্তু সেটা যে তার মনের কথা নয়, সেটা যে তার ভিতরের অন্তঃস্থলের কথা নয়, সেটা বাইরে শাসানো বা বকা বা তোমাদের জীবনযাত্রায় যদি একটু কোনো রকম শিথিলতা বাবা মা দেখতে পায়, তাহলে বাবা মা কিন্তু এমনটা করতেন, জানে যে আমার ছেলে বা মেয়ে যেন ভালো হয়, ভালোভাবে চলে। প্রত্যেক বাবা মার কিন্তু এই স্বপ্নে বাবা মা কিন্তু বুঁদ হয়ে থাকে। তোমরা বা আমরা কি করি, অনেক সময় ভুল বুঝি বাবা মাকে। চলো দেখি কি বলছে। সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না। এই নিরুদ্দেশের গল্প শুনে সোমেশের মধ্যে কোনো কৌতূহল না। আমরা কি করতাম, দেখি 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 কটা 7টা কি কি আছে। সোমেশের মধ্যে এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই। কারণ আমি বলেছি, এই যে গল্প দুটো আমি বলছি, এখানে আমি যে 4টা কারণ লিখেছি, অভিমান, অলিক ভাবনা, অ্যাডভেঞ্চার, নির্লিপ্ততা। তো এইখানে যে দুটো গল্প বা দুটো নিরুদ্দেশের গল্প আমরা পেয়েছি, একটা হচ্ছে অভিমানজনিত কারণে যে এই গল্প,
আর একটা হচ্ছে নির্লিপ্ততা বা উদাসীনতা। এই মানসিকতা সম্পন্ন হচ্ছে শোভন, মানে কি বলবো, মানে শোভন ওরফে আমার মনে হয় তোমার কি বলে সোমেশ। সোমেশ নিজের গল্পই আমরা পরে বুঝতে পারবো যে শোভন নাম নিয়ে গল্পটা যেটা বলেছে সেটা শোভন নয়, সেটা নিজেরই গল্প করেছে সোমেশ। তো যাই হোক, এই নির্লিপ্ততা বা উদাসীনতার গল্প হচ্ছে এইটা, দ্বিতীয় গল্পটা। ওকে, তো বলছে দেখো, যেমন বসিয়া ছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপর চাপিয়া ধরিয়াছে। আমাদের মনের উপর বাইরের যে অসাড়তা, সেটা সোমেশকে এবং কথককে যেন চেপে ধরেছে। বললাম যে তাদের মন কেউ মানে প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু চেপে রেখেছে। অর্থাৎ এবার কিভাবে গল্পের মধ্যে ঢুকছে দেখো। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। এই যে বন্ধু এসেছে, বন্ধু চুপচাপ সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, এই যে গল্প বলছে, এর দিকে কোনো মন নেই, মনোযোগ নেই। তো দুজনের মধ্যে এরকম পরিবেশ তো থাকতে পারে না, তাই এই পরিবেশটাকে ভেঙে দেওয়ার জন্যই কথক কী করলেন, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে আমার হাসি পায়। আমি প্রথমেই বলেছিলাম অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনে এই কথকের যে গল্পটা সেটা হচ্ছে কমিক গল্প, কমিক হাস্যকর গল্প। ওই জন্য বলছে দেখলে আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরছেন, ছেলে রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরছেন। থিয়েটার যাত্রা, এখন তো সিনেমা, হ্যাঁ, বা বন্ধু বান্ধবের সাথে অনেক রাত্রি পর্যন্ত আড্ডা, এই গভীর রাতে বাড়ি ফেরাটা কোনো বাবা মাই ভালো চোখে কিন্তু নেবে না। কত রকমের বিপদ আপদ আসতে পারে, তাই সময় মতন বাড়িতে আসবে, সময় মতন পড়তে বসবে, সময় মতন খাওয়া দাওয়া করবে। এই যে রুটিন মেনে যে জীবনযাত্রা, সেটাই কিন্তু বাবা মা ছেলে মেয়েদের কাছ থেকে কি করে, আশা করে। এখানেও কিন্তু গল্পে আমরা দেখছি যে ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল, মানে প্রায় মাঝে মধ্যে এরকম করে দেরি করে বাড়ি ফেরে। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কি ব্যাপার, ওকে খাওয়ার সময় পাচ্ছি না কেন, কোথায় কোথায় গেলেন বাবু? তোমার গুণধর পুত্রটি, কাকে বলছে? নিজের স্ত্রীকে বলছেন যে তোমার গুণধর পুত্রটি কোথায় গেলেন, পাওয়া যাচ্ছে না কেন? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপেড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। মানে ছেলে একটু মায়ের উপর তো জোর খাটায় বেশি, মাকে বলছে মা 5-10টা টাকা দাও তো। মা দেবে না, মাকে ছাড়েনি, পেড়াপেড়ি করে টাকাটা নিয়েছে, আর টাকা নিয়ে বাবু থিয়েটার দেখতে চলে গেছে। থিয়েটার দেখে গভীর রাতে বাড়ি আসছে। সুতরাং তিনি জেনে শুনে আর মিথ্যা বলতে পারলেন না। কোথায় তোমার গুণধর পুত্রটি যে জানতে চেয়েছে, মা চুপচাপ মিথ্যে বলল না। মা তো জানে যে ছেলে কোথায় গেছে টাকাটা নিয়ে, ওই জন্য মা মিথ্যে বলল না, চুপচাপ থেকে গেল। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, এত রাত হয়ে গেল এখনো বাবুর আসবার সময় হলো না। আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, মানে এর আগের বার তো ফেল করে মাথাটা কিনে নিয়েছে, মানে ছেলে কিন্তু এর আগে ফেল করেছে, তারপরে এবছর যে পড়াশোনা করতে হবে মন দিয়ে পাস করার জন্য, এটা কি মন্দ কি? এটা তো বাবা মা চাইবে যে এবার যাই হোক ফেল একবার করে দিয়েছে, এবার তো ভালো করে পড়ে এবারও বাবু ওই থিয়েটার দেখতে যাবে। এটা কিন্তু বাবা মেনে নিতে পারেনি। বলছে এবারও কি তার তো করবেন, বুঝতেই পারছি, এবার যে কি করবে বুঝতেই পারছি, কারণ এই গভীর রাতে বাড়ি ফেরা এই লক্ষণটা ভালো নয়। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। পয়সাগুলো খোলামকুচি মানে মানে কি বলবো, ওই তোমার মাটির যে হাড়ির যে কোয়াগুলো হয়, ওগুলো সব ছোট ভেঙে গেলে যে ছোটো ছোটো টুকরো, ওগুলো তো আর বাড়ি ঘরে রাখা যায় না, ওগুলোকে ফেলে দেয়। অতএব বাবার টাকাটা ঠিক ওই রকম যে বাইরে ছুঁড়ে ফেলে দাও, মানে ওগুলোর গুরুত্ব বোঝে না, এই কথাই বলছে। খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব, মানে এবার তাড়িয়ে দেবো বাড়ি থেকে। অর্থাৎ এইভাবে টাকা পয়সাকে নষ্ট করলে বাড়ি থেকে তাড়িয়ে দেব। দেখো বাবা কেন বলছে,
বাবার মনের মানসিকতা আমরা পরে দেবো। দেখো কেমন করে বলছে, তাড়িয়ে দেবো। এক বাবা মাকে ছেলে মেয়েকে তাড়িয়ে দিতে পারে? পারে না। তবু তো এইটুকু না বললে তো ভয় করবে কি করে? ওকে তো রুখতে হবে। গতবার তো ফেল করেছে বুদ্ধিমান গুণধর, তো এবছরে যদি এই ধরনের জীবনযাপন করে তো এবার তো ফেল নিশ্চিত। আর বাবা মার স্বপ্নকে কি করছে? চুরমার করে দিচ্ছে। তো বাবা মা এইটুকু শাসন তো করতেই পারে নাকি? তোমাদের বাবা মা তো এরকম করতে পারে নাকি? তোমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে এই কথা বললো বলে? নিশ্চয়ই করবে না। এটাই কিন্তু আমাদের গল্প থেকে শিক্ষণীয়। বলছে দেখো, বলছে এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হয়ে যেতে পারতো। মানে এরকম যখন মৌখিক বলে দূর করে দেবো, দূর করে দেবো, আসুক বাড়ি, তখন যদি মুখেই শেষ হয়ে যেত, পরে কিন্তু বাবা মা এগুলো মনে রাখে না। কিন্তু যে সময় বাবা মানে এই ধরনের আস্ফালন করছেন, সে সময় গুণধর পুত্র বাড়ি ঢুকে গেছে। মানে বাবা যখন রেগে ঠিক তেমন সময় এন্ট্রি নিয়েছে বাড়িতে ওই গুণধর নবাব পুত্র। বলছে ঠিক সেই সময়ে গুণধরের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারলেন না। মানে যে ঝোঁকে কথা বলছিলেন যে তাড়িয়ে দেবো, বার করে দেবো, ওই সময়ই যখন ঢুকেছে আর নিজেকে সামলাতে না পেরে নিজের কাছে মান রাখার জন্য তো কিছু বলতে হয়। মানে বাবা মন থেকে বলছে না, মানে মান রাখার জন্য বলছে। যতক্ষণ যে রাখলাম, ছেলে ঢুকলো, তখন ছেলে কী ভাববে, বাবা আমাকে দেখে, তো নিজের মানটা রাখার জন্য বলে উঠলো। কি কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। মানে কতটা ছেলেকে রাগ দেখানো উচিত বাবা কিন্তু ভুলেই গেছে ব্যাপারটা, একটু বেশি রেগে ফেলেছে। তাই এরকম তো হয় যে বাবা একটু বা মা একটু বেশি রেগে ফেলেন যতটা রাগার কথা তার থেকে। সেটা কিন্তু অপরাধের নয় বাবা মায়ের, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বলছে শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলে আমার দরকার নেই, বেরিয়ে যা। ওই যে বললাম, রাগের মাত্রাটা কন্ট্রোল করতে পারলো না, একটু বেড়ে গেল। রাগটাকে যে কন্ট্রোল করতে হতো সেটা পারলো না, মাত্রাটা বেড়ে গেল, যে বেরিয়ে যা। মানে যেই ঢুকেছে সেই বলছে বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। এটা উচিত? উচিত নয়, কিন্তু তোমরা এমনটা করবে না। গল্পে কিন্তু করেছে, বাবু বেরিয়ে যাচ্ছে। মা কোন দিক থেকে সামলাবেন বুঝতে না পেরে কাতর ভরে শুধু বললেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা কি করেছে? ছেলেকে সাপোর্ট দিচ্ছে। যেটা হয়ে থাকে, বাবা রাখলে মা সাপোর্ট দেয়, আর মা রাখলে বাবা সাপোর্ট দেয়। এটাই তো, দুজন একসাথে কিন্তু আমরা খুব কমই দেখেছি রেগেছে ছেলে মেয়ের উপর। একজন যদি রেগে যায়, অন্যজন সাপোর্টে দাঁড়িয়ে যায়। তো এখানেও মাকে দেখলাম, আহা এখন কেন, ছেলেটা তো জাস্ট খেতে বসেছে, খাওয়া দাওয়া হলেই না হলে বলতে। বাবা তো এবার মার উপর রেগে খুন। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আস্কারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। সব দোষ মায়ের উপর দিয়ে দিল বাবা, আদর দিয়ে মাথাটাকে চিবিয়ে খেয়ে নিয়েছো তুমি। ওই যে সাপোর্ট দিতে গেছিল ছেলেকে, আহা এখন কেন, খাওয়া দাওয়াটা হোক না, এবার এইভাবেই করে তুমি শেষ করে দিয়েছো ছেলেটাকে। যাই হোক, মা আঁচলে চোখ মোছেন, কারণ বাবা রেগে গেছে মায়ের উপর, তাই মা দুঃখে, মানে এমনটা মা ভাবেনি যে বাবা আমাকে এরকম বলবে, মানে ছেলের বাবা এরকম বলবে। যাই হোক, বলে ফেলেছে। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে, কারো কথা শুনলো না ছেলে। বাবা যে আদেশ করেছে, পিতৃ আদেশ তো পালন করতে হবে। রামচন্দ্র করেছিল 14 বছর বনবাস, হ্যাঁ, আর এই কালের রামচন্দ্ররা তো করবেই। মানে ওদের তো একটু শুধু কোনো রকমের ছোঁয়া লাগলেই হলো, ছুত পেলেই হলো, চলো বাবা বলেছে তখন বেরিয়ে যাও। বলছে পরের দিন কি ভয়ানক কাণ্ড। ভয়ানক কাণ্ডটা কি? মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। মানে ছেলে না খেয়ে বেরিয়ে গেছে, তাই অভিমান করে মা খায়নি। এই খবরটা কিন্তু ছেলের কানে গেল না, যে ওর ছেলের জন্য মা খেলো না। এই খবরটা কিন্তু ছেলে বুঝতে, ছেলে তো বনবাসে চলে গেছে, মানে নিরুদ্দেশ হয়ে গেছে। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, যতক্ষণ না ছেলে বাড়ি এসেছে। মা কিন্তু বিছানা ছাড়বেন না। বাবাও হয়তো রাত্রে ঘুম হয়নি, কেন বকলাম ছেলেটাকে, ছেলেটা চলে গেল কোথায়, এই জিনিসটাই বুঝতে পারে না। ছেলেকে বলে দিয়েছে রাগের মাথায়, ছেলে বেরিয়ে গেছে, তো বাবা চিন্তিত। বাবারও ঘুম হয়নি রাতে, যে ছেলেটা রাতে কোথায় আছে না আছে। এই যে চিন্তা,
মায়ের যে সিচুয়েশন, বাবার যে ফিলিংস, এই জিনিসটা আজকের ছেলে মেয়ে কিন্তু বোঝার চেষ্টা করে না। কিন্তু আমি বলছি তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে বুঝবে, কখনোই নিরুদ্দেশ হয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে না। যখনই দেখবে বাবা এবং মা আমাদের শাসন করছে বা বকে দিচ্ছে, ভাববে এটা আমার জীবনের একটা আশীর্বাদ। ওকে, ঠিক বুঝতে পারছো? এটাই কিন্তু গল্প থেকে আমাদের শিক্ষণীয়। বলছে দেখো, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? মানে বাবা যে ঘুম হয়নি, মা তো নিজে বলতে পারছে না, বাবার বকাবকি করেছে যার জন্য মা তো নিজে বলছে আমি খাইনি দেয়নি বা আমার ঘুম হচ্ছে না বা করছে না, দেখিয়ে দিতে পারছে। কিন্তু বাবা বুকের ভেতরে যে দুর্বলতা, বাবার বুকের মধ্যে যে যন্ত্রণা, সে যে সারা রাত ঘুমোতে পারেনি, এই কথাটা বলতে পারছে না। কারণ লজ্জাতে। কি লজ্জা? যে সেই তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, তাহলে এইভাবে এরকম করে বলাটা ঠিক নয়। যাই হোক, গৃহিণীকে ধমক দিয়ে বলে মিছিমিছি প্যান প্যান করো না। মানে ছেলের জন্য দেখো না গো কোথায় গেছে, একটু খোঁজ নাও না, মিছিমিছি প্যান প্যান করো না। কিন্তু বাবারও কিন্তু কৌতূহল আছে ছেলে কোথায় গেছে জানতে। মানে ভিতরে ভিতরে উনিও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, তবু মাকে একটু বেশি প্যান প্যান করো না। অমন ছেলে যাওয়াই ভালো, মনের কথা নয় কিন্তু, বলে দিল আবার রাগে মাকে দেখিয়ে। মার কান্না আবার বেড়ে যায়, উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তা গেলেও তো বাঁচতাম। মানে আবার তো আসবে ঘুরে, গেলে তো বাঁচতাম। এই বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। বাবা বলছে দেখো না, এই বেলায় সুরসুর করে ফিরে আসবে, রাতটা থেকে যে কোনো বন্ধু টন্ধুর বাড়িতে, এই বেলায় আবার সুরসুর করে ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? এখানে তো খেতে পয়সা লাগে না বাবার হোটেলে, তো কে দেবে? দেখবে সুরসুর করে পেটে টান পড়লেই ঘুরে। আমি যে বলেছিলাম, এরা যখন বাড়ি ছাড়ে চরম বাস্তবের মুখোমুখি হয়ে যায়, হয়তো খাওয়ার অভাব, অর্থনৈতিক অভাব বা যে কোনো কিছু অভাব ফিল করলে বাড়ির সঙ্গে যে জীবনযাত্রা, তার সঙ্গে বাইরের জীবনযাত্রা যখন মেলাতে পারে না, তখনই আবার তারা ব্যাক করে চলে আসে। এটা কিন্তু বাবা বোঝে। বলছে দেখো, মা এবার অশ্রুসিক্ত স্বরে বলে, মায়ের চোখ দিয়ে চল, ছেলে নেই, কেঁদে যাচ্ছে। এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে। সত্যি তো, শীতকাল বৃষ্টি কোথায় থাকলো, কি করে বসে তাই ভয়। আজকে একটা জিনিস দেখো, কি করে বসে, অর্থাৎ কোনো বাজে পদক্ষেপ নিয়ে নিল নাকি? আজকালকার ছেলে মেয়ে তো অহরহই বাজে পদক্ষেপ নেয়, কিন্তু একটা জিনিস তারা ভুলে যায় যে দুঃসময়, দুর্দিন জীবনে খুব অল্প সময় থাকে, আর সেটাকে কাটিয়ে উঠতে পারলেই অনন্ত আনন্দের দিন অপেক্ষা করছে। বাবা হোক, মা হোক, জীবনের যে কোনো মানে কষ্টজনক অধ্যায় হোক না কেন, যার কাছ থেকে সেটুকু যদি আমরা অল্প সময়ের মধ্যে আর কাটিয়ে উঠতে পারি, তাহলেই দেখব আমাদের জীবনটা শুধু আনন্দের। দুঃখ ক্ষণস্থায়ী, বেশিক্ষণ স্থায়ী হয় না। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ, দুঃখ, যন্ত্রণা, এগুলো আমাদের জীবনে ক্ষণস্থায়ী। ঝকঝকে আলো, সুন্দর সুখ, সমৃদ্ধি, এগুলো আমাদের জীবনের বিস্তারিত একটা বিষয়। সুতরাং সামান্যের জন্য এত বড় জিনিসটাকে আমরা কখনোই হারাবো না। এই যে বলছে, অনেক ছেলে মেয়ে কী করে, অভিমানে আত্মহত্যা করে, অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। এগুলো কখনো ঠিক নয়, কারণ এগুলো তো সামান্যই। একটু পরে আজ দুই তিন দিন এর রেস্ট থাকে, 3 দিন পরে আবার মা ছেলে বলবে, বাবা ছেলে বলবে, ছেলে বাবা বলবে, মা বলবে, গল্প শেষ। কিন্তু যদি ওইটা মুহূর্তকে আমরা জয় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম দুর্বিপাক চলে আসতে পারে, অকালে জীবন চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে, শোভনের মতন জীবনে ট্র্যাজেডি নেমে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে শাস্তি পেতে হয়। সুতরাং আমরা দেখব এই দুঃসময়, ওই যে বলছে মা যেটা আশঙ্কা করছে, কি করে বসে আমার তাই ভয়। তাহলে দেখো, তোমাকে বাবা বকেছে, মা বকেছে, তাহলে এই চিন্তাগুলো লোকগুলো বাড়িতে বসে করছে কেন? এই জিনিসটা তোমাকে ভাবতে হবে যে তোমাকে যা বলেছে মন থেকে বলেনি। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। রাগ করে যাও, ঠিক আছে, বন্ধুর বাড়িতে একদিন থেকে চলে এসো, ঠিকই আছে, দ্যাটস এনাফ। বাবারও রাগ ঠান্ডা হয়ে গেল, মায়েরও রাগ ঠান্ডা হয়ে গেল, তোমারও ঠান্ডা হয়ে গেল, আবার যেই নতুন করে আবার সে তোমার আনন্দের জীবন শুরু হয়ে গেল। আর সেই সময়ে যদি কোনো গুরুত্বপূর্ণ বাজে সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে হয় নিরুদ্দেশ করে দাও বা আত্মহত্যার পথ বেছে নাও, তাহলে তুমি কিন্তু এই সুন্দর পৃথিবীর সুন্দর স্বপ্ন থেকে বঞ্চিত হয়ে যাবে। এটাই কিন্তু গল্পের শিক্ষণীয় বিষয় আছে।
আমরা কিন্তু নানা রকম কথা শিখব। সুতরাং তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের পাঠ্যতে মানে এটাকে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে একটাই কারণ, এখান থেকে তোমরা কিছু শিক্ষা লাভ করো, মা বাবার হৃদয়টাকে বোঝার চেষ্টা করো যে মা বাবা এক্সাক্ট কী জিনিস, সেটা বুঝতে হবে তোমাদেরও গল্প পড়ে। এবং এটা প্র্যাকটিক্যাল, শুধু গল্পে নয়, আমাদের বাস্তব জীবনেও তাই। আমার তোমার সবার মা বাবার কিন্তু একই কথা, ছেলে ভালো থাকবে, সুন্দর হবে, কিন্তু কখনো কখনো যদি বদমাইশি মাত্রা বেড়ে যায় তখন সেটাকে তো একটু কন্ট্রোল করতে হবে নাকি, কারণ পড়তে হবে, বড় হতে হবে, এটা প্রত্যেক বাবা মায়ের একটা স্বপ্ন। আর এই স্বপ্নকে স্বীকার করে নেওয়াই হচ্ছে আমাদের কর্তব্য। তাই যে কোনো সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ ভেবেই নিতে হবে। দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দুম করে বাজে সিদ্ধান্ত নিলাম, কখনো নয়। বাবা মার কঠিন মনের আড়ালে যে সুন্দর সুকোমল মনটা রয়েছে সেটাকে বুঝতে হবে, এবং এটাকে বুঝতে একটু সময় নিতে হবে। দুম করে কোনো সিদ্ধান্ত, দুম করে কোনো কি বলবো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। বলছে হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান, তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। ছেলে সম্পর্কে বাবার একটা কনফিডেন্স আছে, বিশ্বাস আছে, ছেলেগুলো করবে না। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, এটা তো অনুমান, সত্যি তো। বাবা কিন্তু ভয় পাচ্ছে ভেতরে ভেতরে, তবু এগুলো কিন্তু ভয়ের সাপোর্ট হিসেবে বলছে যে বন্ধুর বাড়ি দিব্যি আছে, অসুবিধা হলেই এসে দেখা দেবে, একটু কোনো রকম অসুবিধা হলে চলে আসবে। মার কান্না তবু থামে না, মার মন তো সহজে হয় না আর কি। কীরকম অভিমানী জানো তো, তোমার একটা কথাতেই বেরিয়ে গেল। আমার ভয় হয় এই অভিমানটাকে। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান, সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে আসেনি। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছে, এই যে ঘুমিয়ে গেছে মা, তখন থেকে খায়নি, ছেলে না খেলে আর ও খাবে না, বাস শয্যাশায়ী। না, আর থাকতে দিল না। এই অশান্তির চেয়ে বনবাস ভালো। কে বলছে? বাবা। বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসে কি দিল? বিজ্ঞাপন দিয়ে দিল। বলছে কি, খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। বাবাও ভয় পেয়েছে যে ছেলে গেল কই, বন্ধুর বাড়ি থাকলে তখন তো চলে আসতো। এবার বাবা কিন্তু বিজ্ঞাপন দিতে চলে গেছে। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে নিরীহ চেহারার এক ভদ্রলোক বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই, একটা খবর বার করতে চাই আপনাদের খবরের কাগজের অফিসে গিয়ে, খবরের অফিসে গিয়ে। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ খুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করছি? ব্যাপারটা ভুল হয়ে গেছে, বলে বিজ্ঞাপন দেবো কিন্তু বলে দিয়েছে খবর ছাপাতে চাই একটা। তো বলছে আমাদের খবরগুলো কি পছন্দ হয় না? বাবাকে কিন্তু অফিসে অপমান করলো, ছেলের জন্যই কিন্তু অপমানিত হতে হলো। দুম করে বলে বসল। বাবা একটু হতবম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকালেন, এদিক ওদিক করে তাকালেন। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, যে নরম প্রকৃতির, তাকে জিজ্ঞাসা করে এরকম খেলো যে রূঢ় প্রকৃতির সেই লোকটি আবার ভালো বেরিয়ে গেল। দেখো বলছে, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো, ভদ্রলোক কি বলতে চান শোনেন না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার, কতটা জায়গা লাগবে বিজ্ঞাপনের? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়, বিভ্রান্ত হয়ে গেল। কপি কি আনবো, কি দেবো? তো জাস্ট একটা নিরুদ্দেশ হওয়ার খবর দিতে গেছে। আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর কথা শেষ করতে হয় না। ও এই ব্যাপার, বাড়ি থেকে চলে গেছে, ও আচ্ছা আচ্ছা। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলে, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ? কোনটা লিখবো? চেহারার বর্ণনা দিয়ে লিখবেন নাকি বাড়ি ফেরার জন্য অনুরোধ করবেন, কোনটা? বাবা যেন এতক্ষণে কুল পেয়েছেন, যাক ব্যাপারটা বোঝাতে পেরেছে বাবা অফিসে।
যাই হোক, হয় মানে ফিরে আসার অনুরোধ করব, আর নাহলে চেহারার বর্ণনা দিয়ে খোঁজ করব। তাহলে দুটো ব্যাপারটা মিলে গেছে, ততক্ষণে কুল পেয়ে বেচারা স্বস্তি পেয়ে একে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি রাগারাগি করে গিয়েছে বুঝি, মানে ছেলেটাকে রাগারাগি করে বাড়ি থেকে গিয়েছে বুঝি, সংবাদ মাধ্যমের লোক জিজ্ঞাসা করছে। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে নিন, মানে কি লিখবেন ব্যাপারটা লিখে নিন। লিখে বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। কি লিখবে মানে বিপদগ্রস্ত ভাব, লিখবোটা কি? ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেব এখন, ঠিক আছে আমরাই লিখে দেবো এখন, আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান, আমরাই নিজে ভালো করে লিখে দেবো। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেননি। এবার এদিকে সংবাদ মাধ্যমের লোক কি বলছে, সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন, খুব সুন্দর করে লিখে দেবো, কথা দিল। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই, বিজ্ঞাপন দিয়ে বাড়ি এসছে, ওই বিজ্ঞাপন বের হওয়ার আগেই ছেলে বাড়িতে হাজির হয়ে গেছে, চলে এসছে ছেলে। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, মানে ছেলে এসে আমি অনুতপ্ত হয়ে এসেছি তা নয়, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। সে বাড়িতে আসার জন্য আসেনি, বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়। এবার মা রেগে উঠেছে ছেলের উপর। কি তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তো তুই হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? তোর বাবা কালকে সারা রাত ঘুমায় না, তুই জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখাই, বাবাটাকে দেখাই, ভেবে ভেবে তোর ব্যাপারে কি অবস্থা হয়েছে। উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ আর বকাবকি কেন? এই যে দেখো, এবার মা যখন বকে উঠলো, বাবা বলছে আহ আর বকাবকি কেন, যে চলে এসেছে তার বকছো কেন? তাহলে বাবা যে কাল রাতে বকেছিল, এখন বলছে আবার মাকে কেন বকাবকি করছো? তাহলে দেখলে তো দুটো জিনিস, যে বাবা রেগেছিল সে বাবা কোমল হৃদয় হয়ে বলছে রাগারাগি কেন? তাহলে একজন যখন রাগে আর একজন সাপোর্ট আসে। এর আগে বাবা রেগেছিল, মা সাপোর্ট, এবার ছেলের উপর মা রাগছে, তো বাবা বলছে আহা চোপো, কেন রাগছো? মা ধমক দিয়ে বলে, তুমি থামো, অত আদর ভালো নয়। এই যে একই কথা শুনিয়েছিল, আদর দিয়ে তুমি মাথায় তুলেছ, আর এবার শুনেছি অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা? হ্যাঁ, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, এই যে গল্পটা দেখো, এই লাইনটা, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই, কথকের কাল্পনিক গল্প মা বাবা ছেলেকে নিয়ে। তাহলে আমরা এই গল্পটা কি করলাম, এই গল্পটা কিন্তু এই পার্টটা দেখো, এই অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই, এই যে লাইনটা দেখো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন এই, তাহলে সব মানে যতগুলো বিজ্ঞাপন দেওয়া হয় ছেলে কিন্তু বাড়ি চলে আসে মান অভিমান ভেঙে। এইটা এই পর্যন্ত কিন্তু আমাদের প্রথম অংশ আমরা শেষ করে দিলাম। আগামীকাল আমরা ঠিক এই অংশটা, ট্র্যাজেডির অংশটা, মানে নেক্সট যে ক্লাসটা আমাদের হবে তার দ্বিতীয় অংশ আমরা, তোমরা খাতার মধ্যে এই জিনিসটা কিন্তু পয়েন্ট আউট করে নিও, কারণ এই আলোচনা, এই টোটালটা যা লিখেছি আমি টোটালে তোমরা পয়েন্ট আউট করে নেবে, কারণ কালকে এই অংশটার গল্প আমরা কিন্তু শেষ করে দিয়েছি। নিরুদ্দেশের এই ট্র্যাজেডির গল্পটা কিন্তু সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা এর পরের ক্লাসে করব। এই পর্যন্ত থাক, খুব ভালো থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।